সেটা হলো উনি থাকেন লন্ডনে, মূলত লন্ডন বেসড, কিন্তু যা কিছু প্রোগ্রাম করেন তার বেশি টাইম আল জাজিরাতে ছাপা হয়, আল জাজিরা সেটা প্রচার করে। তো উনি একবার একটা লন্ডনে অনুষ্ঠানটা হয়েছিল, ব্রিটিশ কায়দায় বিতর্ক, সায়েন্টিস্টের সাথে তর্ক করতে গেছেন। শেষে উনি নিজেকে আমি মুসলমান, আমি তো সায়েন্স মানি না বলে এটা শেষ হয়েছিল তর্কটা এভাবে। মানুষ যেন হাততালি দিয়েছিল, মুসলমান প্রধান দেশ থেকে অনেক হাততালি পেয়েছিল। সত্যিকারে ভাবে বলে, সঠিক ভাবে বললে এটা হচ্ছে স্ট্রং পয়েন্ট তার খাতে ছিল, কিন্তু সেদিকে কেউ যায় নাই। সেটা হলো সায়েন্স দিয়ে আপনি ধর্ম বিচার করবেন। প্রথম স্তরে তো ওই ব্যাটারে নামাই উচিত হয়নি। তুই ব্যাটার সায়েন্টিস্ট, তুই ধর্মের কি বুঝিস? অনেকে মনে হয় না না না, সায়েন্স তো সবার উপরে। আমি বিনীতভাবে বলবো, দয়া করে এটা মনে করবেন না, এটা ভুল। সায়েন্স মানে একটা চিন্তা, চিন্তার মেথোডোলজি, চিন্তার পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। সায়েন্সের মেথোডোলজি যদি আপনি সাল দিয়ে বলেন, এটা 1700, এটা কান্সিয়ান লজিক, এটা কান্সিয়ান ইমানুয়েল কান্টের লজিক, এটা ইমানুয়েল কান্টের মাধ্যমে, যেটা থেকে সায়েন্স আসছে, যেটা থেকে আরেক দিকে বলতে পারেন আপনার রেনেসাঁ আন্দোলন যে শেষ হয়েছে এনলাইটেনমেন্ট দিয়া, ওটা হলো সায়েন্স। ম্যাথোডোলজিটা সায়েন্সের, কিন্তু সাবধান, সায়েন্সের ম্যাথোডোলজি মানুষকে ব্যাখ্যা করতে যাবেন না। মানুষ ব্যাখ্যা করার মুরদ সায়েন্সের নাই। সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু অনধিকার চর্চা করে সে মানুষ ব্যাখ্যা করতে গেছে, যেন মানুষকে একটা লজিক্যাল এলিমেন্ট ধরছে। মানুষ লজিক্যাল না, লজিক সে ইউজ করে, কিন্তু মানুষ মূলত লজিক্যাল না। তাই মানুষের স্বভাব সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তাহলে কি লাগবে? মানুষকে ব্যাখ্যা করতে পারবে দুটা জিনিস, একটা হতে পারে থিওলজি, ইয়েস থিওলজি, আর একটা হতে পারে এই যে সবার বড় জ্ঞান যেটা ফিলোসফি, দার্শনিক হলে পরে পারবেন, দর্শন দিয়ে পারবেন ব্যাখ্যা করতে। কেন? কারণ থিওলজি আর দর্শন দুটাই, মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হল সে মেটেরিয়াল ফিজিক্যাল, ওই পার্টটা আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু মানুষ একই সঙ্গে স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল দিকটা সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, ওটা সায়েন্সের মুরদের বাইরে, যেহেতু এই জিনিসটা লজিক্যাল না। একটু বুঝে বলি, এগুলো শুনলে লজিক্যাল ফজিক্যাল শুনলে, লজিক্যাল ফিলোসফিক্যাল এইসব শুনলে আপনার অনেক দূরে কিছু বুঝলাম না, আমি সহজে বুঝাই দিই। দেখেন, বাচ্চার সাথে বাবার সম্পর্কটা কি লজিক্যাল? সোজা উত্তর দিবেন, লজিক্যাল মানে কোনটা? লজিক্যাল মানে দেখো, আমি তোমার বাবা, তোমাকে মানুষ করার দায়িত্ব আমার, তোমার এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই, 18 বছর হয় নাই, কাজে এখনো আমি তোমাকে যা বলবো, যেভাবে বড় করবো, যেভাবে গড়ে তুলবো, যা শিখাবো, তুমি দায়িত্ব নিবা, এবং তোমাকে দেখাশোনা করা, তোমার খাওয়ান পরন দেওয়া সব দায়িত্ব আমার। এই সব কিন্তু লজিক্যাল কথা এগুলা। সুতরাং এইবার আমি তোমাকে দাদা বলবো, তুমি তাই মেনে চলবা। এখন বাচ্চা কথা শোনে না, তাহলে কি করবে? লজিক কি বলে? আসেন না, বাবা ছেলের সম্পর্ক যদি লজিক্যাল হতো, বাবা আর সন্তানের সম্পর্ক, তাহলে লজিক্যালি কি করবেন আপনি? আমরা দিবেন দুটা, যা তোকে পালবো না, আমি বাইট করে দিবেন বাসা থেকে, এগুলো কিন্তু লজিক্যাল রিলেশন। যদি লজিক্যাল হতো তাহলে আপনাকে এটা করতে হবে, থাবড়া দিবেন, বাসা থেকে বের করে দিবেন, তোর দায়িত্ব নিব না বলবেন, হাইটে চলে যাবেন আরেক দিকে। সেম, মা বাচ্চা পেটে ধরছে, আপনারা অনেকেই জানেন, বাচ্চা হওয়ার সময় বাচ্চার মাথাটা বের হওয়া সবচেয়ে কঠিন। মার জীবনটা মানে জীবন একদিকে, উনি একদিকে হয়ে যায়। এটা এত কঠিন একটা পেইনফুল একটা কাহিনী এটা। এই মাই দেখেন আবার কি যে মায়ায় এই বাচ্চার জন্য নিজের জীবন বিসর্জন দিচ্ছে। এই যে নিজের জীবন বিসর্জন দেওয়া যায় যার জন্য, এটা কি লজিক্যাল? লজিক বলবে যে আরে ভাই, এটা কি করেন আপনি? হ্যাঁ, আর একটা মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিবেন আপনি, নিঃস্বার্থ হয়ে যাবেন। নিঃস্বার্থ সেটা গাদা। লজিক বলবে যে নিঃস্বার্থ সেটা গাদা, কিন্তু মানুষ মাত্র নিঃস্বার্থ ক্যাপাবিলিটি আছে। এই যে মানুষ বলে না, আমার টান লাগে, আচ্ছা তো আমার টান লাগে, এই টানটা কি আসলে? এইটা খুঁজতে যান ভিতরে, ফাইনালি পাবেন কোথায়? নিঃস্বার্থ পাবেন। বাবা মা নিঃস্বার্থ না হলে দুনিয়ার একটা বাচ্চাও বড় হইতে পারতো না, মারা যেত।
যে অত্যাচার করে বাচ্চা জন্ম থেকে শুরু করে, এই যে বললাম মার পেট থেকে বেরোনোর সময় থেকে শুরু করে দাগর হওয়া পর্যন্ত যে পরিমাণ অত্যাচার করে বাবা মার উপরে, বাবা মা এগুলো সহ্য করে জায়গা দেয়। এই যে সহ্য করে কেন? লজিক্যালি সহ্য করার কথা না। তাহলে হিউম্যান রিলেশনটা ইলজিক্যাল, এটা লজিক দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এর ভিতরে নিঃস্বার্থ দিকটা যদি না থাকতো, দুনিয়াতে মানুষ বলে কোনো প্রজাতি হইতো না। এবার সায়েন্স মানাইতে আসছেন লজিক। সায়েন্স মানে লজিক, রেশনালিটি। রেশনালিটি দিয়ে হিউম্যান রিলেশন ব্যাখ্যা করা যাবে না। এই কথাটা কান খোলা করে শুনে রাখেন, দিলের মধ্যে লিখে রাখেন। রেশনালিটি সায়েন্সের সীমাবদ্ধতা কোথায়? সেই সায়েন্সের অধ্যক্ষ কত? সে ধর্ম ব্যাখ্যা করতে আসে, ও বুঝে ধর্ম কি, স্পিরিচুয়ালিটি কি সে বুঝে? হিউম্যান রিলেশনের ভিতরে স্পিরিচুয়াল রিলেশন আছে, যা সে বোঝে না, যার মেথোডোলজি এখানে খাটবে না। এগুলো নিয়ে চিন্তা করার মেথোডোলজি, চিন্তার পদ্ধতি আলাদা। এটা কান্টের আমলে এটা আবিষ্কার হয় নাই। এইটার জন্য তখন হেগেল পর্যন্ত ওয়েট করতে হচ্ছে মানুষকে, দার্শনিক দিকে জেগে উঠার জন্য ওয়েট করতে হচ্ছে। আর তার আগে পর্যন্ত সবসময় ঠেকা কাজ চালাই দিয়ে গেছে থিওলজি। এত আন্ডারস্ট্যান্ড করেন না, একটু বোঝার চেষ্টা করেন। থিওলজি না মানার অসুবিধা তো নাই, কিন্তু বলছে কি এটা একটু জ্ঞান করেন। এনিওয়ে, আমি মেহেদির প্রসঙ্গে ছিলাম। মেয়েদের ভুল হচ্ছে ওই সায়েন্টিস্টের সাথে কেন ধর্মান্তর করতে যাবো আমি? যে লোকটার ম্যাথোলজি ঠিক নেই, ওই লোকটা তো যোগ্যতাই নাই ধর্ম নিয়ে কথা বলার। আমি ওর সাথে কথা বলতে যাবো কেন? আমি মেহেদি হলে আমি প্রথমে তর্কেই যেতাম না, আমি বলতাম যে আগে ম্যাথোলজি ঠিক করে আসুন, এরপর আপনার সাথে কথা হবে। এনিওয়ে, আমরা অন্য প্রসঙ্গে চলে গেছি হয়তো। এই মেহেদির সাক্ষাৎকার নিচ্ছে একটা ইউনুস সাহেবের, ভালো আগেই বলিনি প্রধান সমস্যাটা কি করছে মেহেদি। যে কোনো প্রশ্ন এরকম করতে গেলে পরে সাক্ষাৎকার নিতে গেলে আপনার কিছু হোমওয়ার্ক করতে হয়। বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের এখনকার রাজনীতি সম্পর্কে আপনার কিছু ধারণা থাকতে হয়, নাহলে প্রশ্ন করবেন কেমনে? একটা কমন প্র্যাকটিস আছে সবার, যাকে প্রশ্ন করবেন তার বিরোধীদের কাছ থেকে জেনে নিবেন বিরোধীরা কি বলে, এবং ওই প্রশ্নগুলোকে ছুড়বেন, তাহলে খুব জমবে। ওরা তো জমার দিক থেকে আলাপটা করে, সাক্ষাৎকারটা জমলো কিনা, হেভি ভিউ হবে কিনা, ওই দিক থেকে চিন্তা করে মেহেদি করছে দেখি। আসলে দেখেন আজকাল বাংলাদেশের চোর গুলা, হাসিনার চোর গুলা তো নানান দেশে ছড়াই গেছে, বিশেষ করে ইউরোপ আমেরিকার মতন, ব্রিটিশ ইংল্যান্ডের মতন লোক জায়গাগুলো তো ভর্তি গিজ গিজ করতেছে চোরে। এই চোর গুলার কাছে জিজ্ঞেস করতে গেছে যে ইউনুসকে কি প্রশ্ন করা যায়, আর চোররা কি বলছে? চোররা তারা শিখাই দিচ্ছে বাংলাদেশে খালি হিন্দু মারতাছে, 30,000 হিন্দু নাকি মারালিছে, বুঝছেন? আচ্ছা মেহেদি সাহেব একবার চেক করবেন না এগুলা? উনি ভাবছেন এইসব প্রশ্ন ইউনুসের সামনে দিলে নিশ্চয়ই ইউনুস চুপ করে দেবে, তাকে একদম ঠান্ডা করে দেওয়া যাবে, একটা মাইট দেওয়া যাবে। উনি সেই সব কাণ্ড করে বসছেন। তার সাক্ষাৎকারটা ছাপা হয়েছে, অর্ধেকটা উনি ওপেন দেখতে দিচ্ছেন, বাকি অর্ধেকটা পয়সা দিলে দেখতে দিবেন, এই আর এক সমস্যা। হয়তো পয়সা দিয়ে জিনিসটা নিচ্ছে, নিয়ে আমাদের টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলে যে পত্রিকাটা আছে, ওরা এটা জিনিসটা ইংরেজিতে ছাপছে। এখন এখানে আমার সমস্যা যেটা হয়েছে, ওখানে একটা শব্দ ইউজ করছে। ইউনুস সাহেবের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নাকি কমিউনাল প্রসিকিউশন করছে। এই যে দেখেন আবার এই কমিউনাল, এখন এই কমিউনাল প্রসিকিউশন মানে, কমিউনাল মানে তো বুঝতেছেন, প্রসিকিউশন মানে অন্যায় ভাবে কাউকে নির্যাতন করা, প্রসিকিউট করা, অভিযোগ দায়ের করা, তার বিরুদ্ধে মামলা দায়ের করা, এই জাতীয় জিনিস। এমনি কমিউনাল নিয়ে ব্যাখ্যা দিলাম আগে আপনাদেরকে। এখন এই কমিউনাল প্রসিকিউশন শব্দটা কে ইউজ করছে? মেহেদি নাকি টিবিএস উনার ধারণাটাকে কমিউনাল শব্দ দিয়ে ব্যাখ্যা করছে? হোয়েভার দ্য কেস মেবি, যেই করে থাকুক না, এইটা একটা হিন্দুত্ববাদী শব্দ। আমি বারে বারে বলছি, বারে বারে বলে যাব। ফলে এই শব্দ বলা হয়েছে ওখানে সবচেয়ে বড় অভিযোগ, ইউনুস সাহেব নাকি কমিউনাল প্রসিকিউশন করতেছেন, হিন্দুদেরকে মাইরে ধরে শেষ করে আলাইতেছে, যেটা চোরায় মোদি